মেজাজে রবিনহুড, মসজিদে কংগ্রেসি, ধীরে বইতে জানেন না। সোমেন মিত্রের স্নেহধন্য, গোড়া থেকেই ডাকাবুকো, দাপুটে জননেতা। আমজনতা দুর্গা ঠাকুর আর ইন্দিরা গান্ধীকে দেখলে প্রণাম করেন জোর হাতে। গান্ধী বাড়ির সঙ্গে সম্পর্কে সাপলুডো। সর্বভারতীয় কংগ্রেসে বাঙালির মশাল তবু জ্বালিয়েই রেখেছেন। পশ্চিমবঙ্গে বামে যদিও বা ঘেঁষেন, মমতায় মোটেও মেশেন না। নির্বাচনে জেতা হারায় তিনি রাজনীতিও ছাড়েননি। পশ্চিমবঙ্গের ভোটের হাটে পুরনো চাল এবার কি ভাতে পারবে? অজিতদা, এই মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অফিসে বসে আমার একটা অদ্ভুত দেজাভু হচ্ছে। 2 বছর আগে আমি ঠিক এই অফিসে তোমার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। তোমার কি এরকম কোনো দেজাভু হচ্ছে দীর্ঘ 30 বছর পরে তুমি আবার বিধানসভা নির্বাচনে লড়ছো? 30 বছর আগের কথা মনে পড়ছে? দ্যাট ওয়াজ এ থ্রিলার। তুমি নবগ্রাম বিধানসভায় লড়েছিলে, কিন্তু তখন তুমি অন্তরালে, তুমি প্রচার করতে পারোনি। সেই কথাটা মনে পড়ে এখন? কি রকম ছিল সেইটা? সেই সময় মানুষের কাছে যেতে পারিনি, তখন আমার অ্যাবসকন্ডিং লাইফ ছিল। আমি ফিউজিটিভ একজন পার্সন ছিলাম, ফলে আমি প্রচার করতে পারি না। সেই সময় আজকের মতো তো এরকম কমিউনিকেশন ছিল না, ফ্যাসিলিটি, প্লাস এরকম ইন্টারনেট, ফেসবুক বা যা যা আছে আর কি আজকাল, সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না। সেটা 96 সাল। তখন তো কমিউনিকেশন এত উন্নত ছিল না, ফলে আমাকে ক্যাসেট তৈরি করতে হয়েছিল কলকাতার একটা স্টুডিওতে। সেই ক্যাসেটে আমি বক্তব্য পেশ করে সেই বক্তব্যই আমি আমার গোটা বিধানসভা এলাকা জুড়ে প্রচার করেছিলাম। কোথাও চায়ের দোকানে, কোথাও গাছের মাথায়, কোথাও লাইট পোস্টে দিয়ে ভোট লড়ে জিতেছিলাম। এই অভিনব আইডিয়াটা কি তোমার ছিল? এছাড়া তো রাস্তা ছিল না। মানুষের কাছে যেতে পারছে না ফিজিক্যালি, তো ইন অ্যাবসেন্সিয়া কী করবো? তখন তো একটা কিছু বুদ্ধি বার করতে হবে। ইন পার্সন যে নাই, তো কী করতে হবে? কিছু একটা বুদ্ধি বার করতে হবে। তখন ক্যাসেট করে সেইটাই তখন প্রচার করার অস্ত্র হিসাবে ব্যবহার করলাম। এটা তো একটা রেকর্ড। এরকম তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার আগে হয়নি, তার পরেও হয়নি। একবার হয়েছিল সুন্দরবনের এলাকায়, জেলে থেকে একজন লড়েছিলেন, ইসাম নাম তার, সুন্দরবন বেল্টের লোক, 24 পরগনায়। তিনি জেলে থেকে, বন্দি থেকে লড়ে জিতেছিলেন। এটা তো জেল নয়, তার চেয়েও বেশি বিপজ্জনক। থেকে বেশি বিপজ্জনক। এটা তো ফেরার হয়ে থাকা 100 বার। তো এই রেকর্ড বোধহয় কারণ নেই আমার মনে হয়। আজকে যখন 30 বছর পরে তুমি আবার বিধানসভা নির্বাচনে লড়ছো, কি মনে হয়েছে এই যে অধীর চৌধুরীর যে যাত্রা, এই যাত্রাটা তোমাকে এতদিন পরে তুমি যখন আবার লড়ছো? বিধানসভা ভোট তো, লোকসভার ভোটে তুমি 5 বারের এমপি ছিলে। লোকসভা ভোটের তুলনায় বিধানসভা ভোটে একটু কম পরিশ্রম হয়। হ্যাঁ, কারণ এলাকাটা ছোট। বিধানসভা এলাকা একটা, তবু আমার তো মুর্শিদাবাদ না জেলা, 22টা আসনেই আমি লড়ছি হিসাবে। তো স্বাভাবিকভাবে আমার জন্য কোনো ছুটি ছাটা নেই। আমি ঘুরে ফিরে বহরমপুর আসি, আবার এখান থেকে আরেক জায়গায় চলে যাই। মোটামুটি আমাকে 22টা আসনেই লড়াইয়ে অংশগ্রহণ করতে হয়। মানে মুর্শিদাবাদের 22টা আসনেই অধীর চৌধুরী প্রার্থী? না, ওটা বলছি আমি, কথাটা বলছি আমাকে 22 দায়িত্ব আছে। 22টা আসনে আমাকে লড়াইয়ে অংশীদারিত্ব করতে হয়, লড়াইয়ে অংশগ্রহণ করতে হয়। ফলে প্রত্যেকটা বিধানসভাতেই আমার উপস্থিতি দরকার, আমার প্রচারে অংশগ্রহণ করা দরকার। ফলে একটা জায়গায় আমি ফোকাসড হয়ে শুধুমাত্র বহরমপুরে থাকতে পারি না। কিন্তু পরিশ্রম তোমার একই হচ্ছে, আরো বেশি হচ্ছে। একটা কেন্দ্রে লড়লেও না, পরিশ্রম ভরপুর আছে, ভরপুর পরিশ্রম। এই যে 2026 সালের বিধানসভা ভোটে অধীর চৌধুরী লড়ছেন, এই ভোটটা কি আসলে 2029 সালের লোকসভা ভোটে আবার লড়ার মহড়া? না, কোনো মহড়া টহরা না। ব্যাপারটা যে আমি যখন লড়তে রাজি হলেন, আমি যখন 96 সালে বিধানসভা জিতেছিলাম, সেটা তো 99 সালের মহড়া ছিল না। ঠিক। কিন্তু পরিস্থিতি আমাকে আবার 99 সালে লোকসভা ভোটে অংশগ্রহণ করতে বাধ্য করেছিল, বা সেই সিচুয়েশন তৈরি হয়েছিল। সিচুয়েশন ওয়াজ ওয়ারেন্টেড অ্যাট দ্য টাইম। তো আমি তখন লড়েছিলাম লোকসভায়। আবার লোকসভায় হারার পর সিচুয়েশন ওয়ারেন্টস করছে যে আবার তুমি বিধানসভায় যাও। আমার পলিটিক্যাল ক্যারিয়ারটা তো চেক আউট, স্বাভাবিকভাবে এখানটাই আছে। আমি কেন, এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিও লোকসভা থেকে বিধানসভায় লড়েছি, আমি একা নয়। অতএব এটার মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই। আর আমার হেরেছি তাই লড়ছি, নিশ্চয়ই এমপি তাহলে লড়তাম না। আবার যদি পার্টি বলে 2029 সালে লোকসভা নির্বাচন করতে, তখন দেখব। এই যে তুমি যেখানেই যাচ্ছ অধীর দা, তৃণমূল তোমায় ঘিরে গো ব্যাক স্লোগান তুলছে, এটা থেকে কি মনে হয় যে অধীর চৌধুরী
সেই সমীহর জায়গাটা এখনো আছে, অদিত্য স্টিল এ ফ্যাক্টর। না নিশ্চয়ই, শুধু তাই নয়, আমি ফ্যাক্টর বলেই আজকে মমতা ব্যানার্জিকে হেলিকপ্টার ছেড়ে দুপুরবেলায় বহরমপুরে পদযাত্রা করতে হয়েছে। হুম হুম ফ্যাক্টর বলেই তো তার খোকাবাবুকে আসতে হচ্ছে পদযাত্রা করতে, মিটিং করতে। হুম। তো লোকসভা ভোটের সময় অদিত্য তুমি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলে, ফলে নিজের প্রার্থীপদ ছাড়া তোমার উপরে সারা রাজ্যের একটা দায়িত্বের চাপ ছিল। এই ভোটে গোটা রাজ্যের দায়িত্ব তোমার উপরে সেভাবে নেই, এটাকে একটা রিলিফ বলে মনে হয়? আমার তো রাজ্যের দায়িত্ব নেই আমার উপর। আমার জেলাটা কখনো মোটামুটি আমার জেলাতেই আমি মোটামুটি ফোকাস মানে এখানে কনসেন্ট্রেট করেছিলাম। রাজ্যের কোথাও কোথাও ডাকলে গেছি, আজও রাজ্যের বিভিন্ন জায়গায় ডাকছে আমাকে। আমার ভোট শেষ হওয়ার পর হয়তো যাবো কোথাও, তোমার ভোট তো 23 তারিখে, তারপরে যাবো হয়তো কোথাও। তুমি জেতার ব্যাপারে আশাবাদী এবং আমি নিশ্চিত? তো আশা নিয়ে লড়ি, আমি তো নিরাশাবাদী নই, পেসিমিস্টিক নই, আমি অলওয়েজ অপটিমিস্টিক। এই যে তোমার মানে পরিশ্রমের চোটে তোর চেহারাটা অনেক খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে ঝরে গেছে, রোগা হয়ে গেছো। হলে হবে কি, খাওয়া দাওয়ার ঠিক করেই খাই আমি। হ্যাঁ, রোগা হয় তো ভালো আজকাল। কংগ্রেসের শূন্য দশা তুমিই কাটিয়েছিলে অদিত্যা, হ্যাঁ, বাইরন বিশ্বাসকে সাগরদিঘিতে জিতিয়ে। যেমন প্রণব মুখোপাধ্যায়কে তার জীবনের একটা বিরাট আশা তুমি দিয়ে পূরণ করেছিলে। ওনার ইচ্ছে ছিল যে উনি লোকসভা থেকে একদম, জনতার ভোটে লড়বেন, একদম, একদম। রাজ্যসভায় আর উনি চাইছিলেন না। উনি ওনার পলিটিক্যাল কেরিয়ারে চেয়েছিলেন যে একবার লোকসভায়। তুমি, আমার মনে আছে, প্রণববাবুকে জঙ্গিপুরে প্রায় নিজের ঘাড়ে করে একদম একদম নিয়ে তুমি জিতিয়েছিলে, জোর করে জিতিয়েছিলে। সেই সূত্রেই প্রশ্ন করছি যে এখনো কিন্তু এ রাজ্যে কংগ্রেস বলতে লোকে অধীর চৌধুরীকেই বোঝে, whether you like it or you do not like it, or your detractors like it or they do not like it। সেই সূত্রেই আমার প্রশ্ন, এই বিধানসভা ভোটে কংগ্রেসের শূন্যের গেরো কি কাটবে? অবশ্যই কেটে গেছে অলরেডি। কেটে গেছে? কটা আসন পাবে কংগ্রেস? বেশ কিছু আসন পাবে। কোথায় কোথায়? মুর্শিদাবাদে পাবে, মালদায় পাবে, নর্থ দিনাজপুরে পাবে, পুরুলিয়ায় পাবে, একদম পাবে। তুমি নিশ্চিত এ ব্যাপারে? দেখো, আমি নির্বাচনে লড়ছি, জেতার জন্য লড়ছি, এটুকু বলতে পারি। এই যে বাইরন বিশ্বাসকে তুমি জিতিয়েছিল সাগরদিঘিতে, ঠিক যেমন তুমি জঙ্গিপুরে প্রণববাবুকে জিতিয়েছিলে, এই ক্ষমতাটা অধীর চৌধুরীর আছে, মানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস এটা জানে। কিন্তু তিনি চলে গেলেন কেন? কেন আটকানো গেল না? ব্যাপার হচ্ছে যে একটা সিঙ্গেল ব্যক্তি, একটা ইন্ডিভিজুয়াল, সে রেজিস্ট করতে পারেনি তৃণমূলের প্রেশার। ছেলেটা ভালো ছিল, আমাকে বারবার করে নিজে চেয়েছিল সিট, আমরা তাকে জিতে যাইনি। সে বারবার করে আমাকে বলেছিল যে দাদা আমাকে জীবনে একটা সুযোগ দিন, আমি এমএলএ হতে চাই। আলো তুই পারবি? দুগলা পাক্তা সুগার ফুগার আছে, হালকা ফালকা লোক, তাই বললাম পারবি কি তুই দেখ। তো বলছে না দাদা আপনি আমার সুযোগ দিন, তৃণমূল তোকে ভোটকি দেখাবে, তুই পালাবি, তুই নমিনেশন পর্যন্ত থাকবি কিনা আমি তা জানি না, তোর নাম ঘোষণা হতে কিন্তু তোর উপর চাপ সৃষ্টি হবে। তোর বাপকে বলবে যে ছেলেকে হটাও, সরাও, তোর বাবাকে বলে ব্যবসা কেড়ে নেবো, ট্যাক্স বাড়িয়ে দেবো। মমতা যেগুলো করবে, করে তো এগুলো, চাপ দিবে, ভয় দেখাবে, প্রলোভন দেখাবে। তো তুই পারবি? বলছে আমাকে কি প্রলোভন দেখাবে, আমার প্রচুর টাকা, আমি তৃণমূলকে কিনে নেবো, তৃণমূলের বিড়ির ব্যবসায়ী ছিল। হ্যাঁ, বলছে আমি কি কিনবো, আমি তো ওদের 2-4টে এমএলএকে কিনে নেবো। তারপর দেখ বড় বড় বাদাম তো দিচ্ছিস, তুই যদি মনে মনে মানসিকভাবে প্রস্তুত থাকিস আমি তোকে সুযোগ দিতে রাজি আছি। সুযোগ দিলাম, জেতালামও বহুত কষ্ট করে। অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রমাণ করালাম যে সরকারে থাকা অবস্থায় মমতা ব্যানার্জিকে বাই ইলেকশনে হারানো যায়, প্রমাণ করে দিয়েছি। এটা কিন্তু হয়নি, না হয়নি কোনোদিন, তার আগেও হয়নি, তার পরেও হয়নি। আমি প্রমাণ করলাম মমতা ব্যানার্জির রাজত্বে বাই ইলেকশনে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ থেকে হারিয়েছি। সেই ছেলেটা তারপরে মমতা ব্যানার্জির প্রেস্টিজ নিতে হলো, হারালি দেখ তাহলে এবার আমার সমস্ত শক্তিকে প্রয়োগ করে তাকে কেড়ে নেব। হ্যাঁ, কারার ক্ষমতা তার আছে। পোচিং পলিটিক্সে তিনি একজন অনেক উন্নত মানের, পোচিং পলিটিক্সে তিনি এক্সপার্টাইজ অর্জন করেছেন। এবার তাদেরকে ভয় দেয়, তার দাদা সে একটা ব্যবসা করতে যাচ্ছিল তোমার ইথানলের। আচ্ছা, তাকে ভয় দেখালো জমি দেবো না, এই দেবো না, তাই দেবো না। এবার সে বাড়িতে এসে তার বাবাকে বলছে বাবা আমি এত টাকা ব্যাংক থেকে ধার করেছি, আমার তো কারবার হবে না। কেন না, বাইরন বিশ্বাসকে কংগ্রেস থেকে ছেড়ে চলে যেতে হবে। গোটা পরিবার ছেলেটার উপর চাপ সৃষ্টি করবে, এক। 2 নম্বর, এই ছেলেটার হবি ছিল কি ওর পাশে সিকিউরিটি থাকবে। আচ্ছা, মানে এটা স্ট্যাটাস সিম্বল। হ্যাঁ, স্ট্যাটাস সিম্বল, সিকিউরিটি থাকবে, লোকজন ঘুরবে, লোকজন ঘুরবে। তা খোকাবাবুকে ডেকে নিয়ে বল তোকে আমার সিকিউরিটি দিতে বলে, চিন্তা নেই, সিকিউরিটি দেবে তো চলো, একটা হুটারওয়ালা গাড়ি দিয়ে দিল, 5-6টা সিকিউরিটি দিল, কদিনের জন্যে চলেও গেল। কিন্তু আমার বক্তব্য পশ্চিমবঙ্গের বিধানসভার খাতায় কিন্তু কংগ্রেস শূন্য নয়, অন রেকর্ড কংগ্রেস আছে।
হ্যাঁ, বিধানসভায় তো এখনো সে খাতায় কলমে কংগ্রেস কংগ্রেস। এমএলএ। অতএব বিধানসভায় শূন্য নয় কিন্তু আমরা ভুল ধারণা এটা। বিধানসভায় কিন্তু কংগ্রেসের স্থান ভয়েড নয়, ভ্যাকেন্সি নয়, একদম ভয়েড না, একটা আছে। এই একটা এবার অনেক বাড়বে বলে অবশ্যই বাড়বে, একটা আছে। তৃণমূলের খাতায় কেউ নেই, কিন্তু বিধানসভার খাতায় অন রেকর্ড আছে একটা কংগ্রেসের এমএলএ। মানে এই যে তুমি বলছো যে বাড়বে, আরো বাড়বে, এইবার যে বাইরন বিশ্বাস আবার সাগরদিঘিতে দাঁড়িয়েছেন, হ্যাঁ অধীর চৌধুরী কি মনে হচ্ছে বাইরন বিশ্বাসকে হারাতে হবে? হ্যাঁ, টুথ অ্যান্ড নেল চেষ্টা করবেন? চেষ্টা তো করবোই, সে তখনকার মতন যাই না পারবো, কিন্তু চেষ্টা তো করবোই। কারণ তখন সেবার সিপিএমের সঙ্গে আমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তো সাগরদিঘির ভোটে বাই ইলেকশনে, সেইটা আবার নাই। মানে সিপিএম কিছুটা স্ট্রেংথ আছে, দেখা যাক। তুমি প্রদেশ সভাপতি থাকলে, যে কথাটা তুমি বললে সিপিএম এর সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ভালো, তুমি প্রদেশ সভাপতি থাকলে কি বামেদের সঙ্গে জোট করতে এবার? সেটাও একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, আমি থাকলে কি করতাম না করতাম। আজকে যে প্রদেশে দিল তারা একটা ওয়াইড ডিসকাশন করার পর সকলের সঙ্গে আলোচনা করে তাদের মনে হয়েছে একা একা লড়বো, তাই লড়ছি। তোমার মতামত নিয়েছিল? আমাকে যখন পার্টি বললো যে আমি দেখো, আমি পার্টিকে বলেছি একা একা কংগ্রেস সব জায়গায় লড়তে পারবে না, কয়েকটা জেলায় নিশ্চয়ই লড়তে পারবে। আমরা সব জেলায় কি পজিশন আমি জানি না এই মুহূর্তে, আমার প্রদেশ সভাপতি জানে। এখন তো আমি জেলার রাজ্যের দায়িত্বে নেই, তবে একা একা কংগ্রেস মুর্শিদাবাদে লড়তে হবে এটুকু বলেছিলাম। যে মুর্শিদাবাদে, মালদায়, আমার নিজের ধারণা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, পুরুলিয়া কংগ্রেস একা লড়তে পারবে। ফলাফল জানি না, একা লড়তে পারবে, সেই ক্ষমতা আছে, সেই একা লড়তে পায়ের জোর আছে, একা লড়তে পারবে। কিন্তু বাকি জায়গাগুলোর জন্য, বাকি জায়গায় একা লড়ার হয়তো তাদের অ্যাসেসমেন্ট আছে এক রকমের, তাছাড়া তাদের অন্যরকম কোনো চিন্তা থাকতে পারে যে সব জায়গায় পার্টির এক্সিস্টেন্সটাকে আমরা রক্ষা করলাম, এরকম একটা মানসিকতা থাকতে পারে। আচ্ছা, মানে আমি বলতে চাইছি নিজেদের একটু নিজেদের এক্সিস্টেন্স আর কি, নিজেদের পরিচয়টাকে রক্ষা করলো, সব জায়গায় আমরা পদচিহ্ন রাখলাম, আমার ফুটহোল্ড আছে সব জায়গায়, এটা করতে পারে। যে গত লোকসভা ভোটের আগে থেকে মোহাম্মদ সেলিমের সঙ্গে তোমার খুব সখ্য। ইনফ্যাক্ট সেলিমদা আমাকে আমাদের এই সিরিজে ইন্টারভিউ দিয়েছে, আমি সেলিমদাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করেছিলাম, তুমি না আর শুভঙ্কর। সেলিম যে প্রশ্নই নেই, অধীর চৌধুরী, মানে হি প্রেফার্স ইউ আ লট। এবং উনি তোমার সম্পর্কে তার যে পছন্দ, যে ভালো লাগা, সেটা কখনো গোপন করেন না। সেই সখ্যের কোনো ছাপ কি মুর্শিদাবাদের ভোটে এবার দেখা যাবে? না, না, না। কোনো রকম ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং? ওইসব হয় না, ওসব হয় ট্যাসিট ফ্যাসিট বলে কোনো কথা হয় না, যা হয় ডাইরেক্ট। সরাসরি হয় আন্ডারস্ট্যান্ডিং হবে, নয় ওটা হয় না, সাবটারেনিয়ান কোনো ফ্লো নেই এখানটায়, ওটা হয় না। অজিতদা, তুমি এতদিন তুমি লোকসভার বিরোধী দলনেতা ছিলে, পশ্চিমবঙ্গ থেকে বোধহয় আর কেউ এই সম্মান না পাননি এর আগে। তুমি যখন হেরে গেলে গতবার লোকসভা ভোটে, প্রত্যেকটা হার তো মানুষকে কিছু শিক্ষা দেয়, কিছু লেসন দেয়। অধীর চৌধুরী কি শিখলেন সেটা থেকে? আমি শিখলাম যে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল কালচারটা বড় কলুষিত হয়ে গেছে, বড় জটিল হয়ে গেছে। আমি হারার পর অনেক সেলফ ইন্ট্রোস্পেকশন করেছি, বোঝার চেষ্টা করেছি। সেইটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, বোঝার চেষ্টা করেছি যে হারলাম কেন। তাতে একটা জিনিস বেরিয়ে এলো যে দীর্ঘদিন ক্ষমতায় বারবার জেতার পর হয়তো একটা সময় আসে মানুষের মধ্যে হয়তো ফ্যাটিক হয়, আমরা সবাই ফ্যাটিকের শিকার হই। তো হয়তো মানুষের মধ্যে এটা আমি মনোটনি হয়ে গেছিলাম, আমাকে নিয়ে ফ্যাটিক তৈরি হয়েছিল। এক, দু নম্বর যেটা আমি দেখতে পেলাম, সেটা একটা অদ্ভুত রকমের একটা কমিউনাল পোলারাইজেশন হলো, যেটার সঙ্গে আমার পরিচিত ছিলাম না। মুর্শিদাবাদে রাজনীতি করেছি, কখনো কমিউনাল পোলারাইজেশন মানে ইলেকশানে এটা আমি কখনো দেখিনি। আর আমি যে রাজনীতিটা করি, যে দলটা করি এবং যেভাবে চলি, তাতে কখনো আমি কমিউনাল মাইন্ডসেট নিয়ে আমরা চলি না, আর সেটা ভাবিও না। স্বাভাবিক কারণেই সেই বিষয়টা আমার মাথাতে আসেনি। এবং আমার ধারণাটা সঠিক, কারণ একটা জিনিস দেখলাম যে নির্বাচনের আগে মমতা ব্যানার্জি যেটা করতে লাগলো, সেটা সম্পূর্ণভাবে পোলারাইজড একটা সিচুয়েশান তৈরি করলো, যাকে বলে কমিউনাল পোলারাইজেশান নির্বাচনে। সেটা করে তাদের একটা মুসলমান প্রার্থীকে এখানে খাড়া করে স্লোগানটা তুললো, দাদাকে বারবার, ভাইকে একবার। দাদা মানে হিন্দু, ভাই মানে মুসলমান। আর এখানে বুঝতেই পারছো যে আমার বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রায় 65-66% মুসলিম। স্বাভাবিকভাবে সেখানটায় এটা একটা ইমোশনাল একটা পেনিট্রেশন হয়েছিল। সেখানে প্রার্থী যে সে একটা বড় সেলিব্রিটি, সে কোরআন নিয়ে যাচ্ছে, নামাজ পড়ছে, ইমামের ছেলে, মসজিদে সে বড় হয়েছে, এই রকম একটা বাতাবরণ তৈরি করলো। তাতে মুসলমান সমাজ একটা বড় অংশ তাতে কনভিন্স হলো, ইমপ্রেসড হলো।
এইবারে কি সিচুয়েশন? এইবারে অধীর চৌধুরী তো এইবারে হার থেকে শিক্ষা নিয়েছে। এইবারে মমতা ব্যানার্জি চাইছে বিজেপি জিতুক। আচ্ছা, অধীর চৌধুরীর পাশ থেকে মুসলমান ভোট কেটে নাও, বিজেপির হিন্দু ভোটকে ভাগ হতে দিও না, হিন্দু ভোটকে অধীরকে নিতে দিও না, হিন্দু ভোট বিজেপিতে ট্রান্সফার করো। এটা মমতা ব্যানার্জির এই মুহূর্তের স্ট্র্যাটেজি। হিন্দু ভোট চলে যাবে বিজেপির পকেটে, আর মুসলমান ভোট আমরা কাটছি। এইবার তুমি এটা কমব্যাট করতে পারছো? হ্যাঁ নিশ্চয়ই, মানুষ তো শিক্ষা নিয়েছে। গতবার আমি হারিয়েছি, কিন্তু মানুষ এটা বুঝেছে যে এটা ঠিক হলো না। এখানে হিন্দু সোসাইটি না একটু লেস ইনফরমেটিভ হয়। আচ্ছা, তাদের এই ধারণাটা ছিল না যে মাত্র 34% হিন্দু থাকে। তাদেরকে বোঝানো হয়েছিল এখানে 50-50 হিন্দু মুসলমান, হিন্দু ভোট এক কাট্টা হলে আরামসে বিজেপি জিতবে, আর হিন্দুদের হাত শক্ত হবে, মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হবে। আচ্ছা, এই আবার একটা মিসলিড হয়েছিল তারা। আমাদের শহরের হিন্দু বা মুর্শিদাবাদের হিন্দুরা মিসলিড হয়েছিল। পরে তারা কিন্তু এটা বুঝেছে, আমরাও বলেছি যে আমার মনে হয় এটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। হয়তো বহরমপুরের মানুষ, তারা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, নিশ্চয়ই তারা বুঝে বলে আমি বিশ্বাস করি। অদিতা তুমি কি আমি বিশ্বাস করি এটা রিপিটেশন মমতা ব্যানার্জি করতে চাইলেও এবার পারবে না। তুমি কি ভোটে হারার পর ভেঙে পড়েছিলে? একটুও না, কোনোদিন না, একটুও না, মানে একটুও না। তোমার কি মনে হলো? বলে হেরেছি, একটা লড়াই তো, এটা হারার তো কি আছে। মানে আবার নতুন করে নিশ্চয়ই শুরু করবো? ডাইনামিক, এটা তো একটা ডাইনামিক ফেনোমেনা না। হুম। আমরা মানুষের ভোটে হারিয়ে জিতি, এটা তো ডাইনামিজম থাকতে হবে। ভেঙে পড়ার আবার কি আছে? তখন কি কোথায় বুঝতে হয় কেন হলো। সেটাই আমি বলছি, এই যে রেট্রোস্পেক্টে হ্যাঁ, আমি করেছি, বোঝা, যে একটু করেছি। বিশ্লেষণ করা, ফল বিশ্লেষণ করা, করেছি, বুঝাবার চেষ্টা করেছি। একটা সান্ত্বনা আমি পেয়েছি যে আমি হারার পর কেউ আমাকে দেখে কটাক্ষ করেনি। হেরেছি, যার সঙ্গে দেখা হয়েছে সে হাত মিলিয়েছে, হারার জন্য দুঃখ প্রকাশ করেছে, কেউ কটাক্ষ করেনি, কেউ উপহাস করেনি। এইটা কি তোমার একটা চিন্তা ছিল লোকে তোমায় উপহাস করতে হ্যাঁ, পারে? করতে পারে, কারণ আমি হেরেছি। মানে কেউ হারলে মানুষ তাকে বলে যাক, অন্তত কেউ জানতেও পারে, দেখ এরকম শিক্ষা দিলাম, হারিয়ে দিলাম, শিক্ষা দিলাম, হারিয়ে দিলাম। এরকম কথা আমি কারো কাছে শুনিনি যে সে কোনো তৃপ্তি পেয়েছে। সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, কেউ কোনো তৃপ্তি পায়নি আমাকে হারিয়ে, এটুকু আমি বুঝেছি। কারণ যার সঙ্গে যেখানে যেথায় দেখা হয়েছে আমাকে ইজিলি তারা নিয়েছে, এবং আমার প্রতি তাদের যে ভালোবাসা ছিল সে ভালোবাসাই আছে আমি দেখেছি। ফলে আমাকে হারিয়ে করে তৃপ্তি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে এক নম্বর শত্রু বলে মনে করেন কেন? মমতা ব্যানার্জির গলার কাঁটা, তাই মনে করেন, থর্ন ইন হার ফ্লেশ। কেন? ওয়াই? সেটা মমতা হোয়াট হ্যাভ ইউ ডান? মমতা ব্যানার্জি জানে সেটা। মমতা ব্যানার্জি মনে করে আমি তার যোগ্য প্রতিপক্ষ, তাকে চ্যালেঞ্জ করতে পারি, তার যে একক যে ক্ষমতা, সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি। সে কুড বি চ্যালেঞ্জ। তিনি চ্যালেঞ্জকে পছন্দ করেন না, তিনি তোষামোদীকে পছন্দ করেন। এটা যারা অটোক্র্যাট হয় তাদের এইটাই ক্যারেক্টার হয়, যারা স্বৈরাচারী হয় তাদের এটাই ক্যারেক্টার হয়। মমতা ব্যানার্জি ইজ অ্যান ইলেক্টেড অটোক্র্যাট, তাই তার এটা পছন্দ, আনচ্যালেঞ্জ। সেখানে আমি চ্যালেঞ্জ, আমি থর্ন ইনার ফ্লেশ, তাই আমাকে পছন্দ করে না। এবং আমি এটা এনজয় করি। আই ওয়ান্ট টু বিকাম এ সর্ন এনিমি অফ মমতা ব্যানার্জি। Why do you enjoy it so much? আমি এনজয় করি, যে তাই তো এই জন্য এটা বিপজ্জনক, রাষ্ট্রের বিরুদ্ধে লড়া। কোন রাষ্ট্রের বিরুদ্ধে না, মমতা ব্যানার্জি ব্যক্তি, রাষ্ট্রের বিরুদ্ধে কেন হবে? কিন্তু রাষ্ট্র ক্ষমতা ওনার হাতে। তাতে কি আছে? তাতে আছে, এটা চ্যালেঞ্জ করে তো সবচেয়ে বড় কথা। जो तूफान को तूफाনের মোকাবেলা করে, जो तूफान में पालते हैं वो दुनिया बदलते हैं। তুমি মনে করো যে তুমি তুফানের তুফানের বিরুদ্ধে লড়ছি, স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছি, অসুবিধা কি আছে? সবাই স্রোতের পক্ষে যাবে কেন? এই হিম্মতটা আসে কোথা থেকে? তোমার জীবন তোমায় শিখিয়েছে? তোমার জীবনের এত ওঠা পড়া, আমার নৈতিকতা, আমার স্বচ্ছতা, আমার সততা আমাকে শেখায় অন্যায় যে করে তার বিরুদ্ধে মুখ বলার অধিকার, হিম্মত রাখতে হয়। অসতের বিরুদ্ধে বলার হিম্মত, অধিকার রাখতে হয়। মমতা ব্যানার্জিকে আমিও রেসপেক্ট করি, ব্যক্তি হিসাবে রেসপেক্ট করেছি। তার এই মানসিকতা থেকে আমি তাকে রেসপেক্ট করি না। একদিন তিনি আমাদের নেত্রী ছিলেন এই বহরমপুর শহরে, তখন আমি রাজনীতি করতাম না, কিন্তু মমতা ব্যানার্জি আসছে বলে সভা করে দিয়েছিলাম, দেখার মতো সভা। তখন তিনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, পিছন থেকে তার সভা সফল করেছিলাম, যে একটা ভালো মহিলা, লড়াকু মহিলা। আজকের মমতা ব্যানার্জিকে দেখে তার প্রতি আমার সম্মানের বদলে তার প্রতি আমার ঘৃণা হয়। অজিতদা, এই যে তুমি বলছো তুমি অনেকে কংগ্রেসের ঝান্ডা ছেড়ে দিয়ে গেছেন কংগ্রেসের দুর্দিনে, অধীর চৌধুরী কংগ্রেসের ঝান্ডা ছাড়েন না, ছাড়েন। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তে যারা ছিলেন, সচিন পাইলট ছাড়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া,
মিলিন্দ দেওরা, নবনীত সিং বিট্টু, প্রত্যেকে হয় বিজেপিতে বা তার সহযোগী দলে চলে গেছেন। এই যে এদেরকে কংগ্রেসে রাখা গেল না অদিতদা, এটা কি রাহুল গান্ধীর কোনো ব্যর্থতা বা দুর্বলতা আমি বলে মনে করি করেন? না রাহুল গান্ধী কোনো ব্যর্থতা। এগুলো খুব বড় বড় বিষয়, তো এগুলো বলতে পারবো না। ঠিক আছে, রাহুল গান্ধীর ব্যর্থতা বলে আমি মনে করি না। রাহুল গান্ধী খুব ব্রড মাইন্ডেড একটা পার্সোনালিটি। রাহুল গান্ধীকে তুমি কাছ থেকে জানো, হ্যাঁ, হ্যাঁ। তোমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। খুব ব্রড মাইন্ডেড একটা পার্সোনালিটি। তার মধ্যে কোনো অহংকার নেই, কোনো অহমিকা নেই, কোনো দম্ভ নেই। তিনি প্রচুর শিক্ষা তার প্রচুর শিক্ষা, জ্ঞান, বুদ্ধি আছে। সেগুলো নিয়ে কখনো মানে অহংকার প্রকাশ করেন না। ডাউন টু আর্থ, খুবই ডাউন টু আর্থ। বাইরে অনেক কেউ কিছু বলতে পারে, বেকার কথা এগুলো। খুব ডাউন টু আর্থ তিনি, তার মা, সকলেই। না না, বাইরে থেকে যা বোঝানোর চেষ্টা করে তারা তার নয়। কিন্তু তা যদি হতো তাহলে ভারতবর্ষ জুড়ে এই পদযাত্রা করতে পারতো না, মানে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পদযাত্রা করতে পারতো না। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ হিউজ। আরে না না, যা এখানেও তো এসেছিল। তার জানো, তার হাঁটু নষ্ট হয়ে গেছিল। তাই নাকি? হ্যাঁ, হাঁটুতে প্রবলেম ছিল, তা সত্ত্বেও তিনি হেঁটেছেন। আচ্ছা, হাঁটুতে তো পদযাত্রা চলতে তুমিও চলতে করেছিলে গঙ্গার ভাঙনের জন্য। আমি করেছি, আমার কথা ছাড়ো। রাহুল গান্ধী যে কত বড় পদযাত্রা করেছে, তার শারীরিক শক্তি তো কতটা লেগেছে বুঝতে পারো। তুমি এই যে তোমাকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রয়াস, ভালো লাগছে আমার। ভালো লাগছে। মানে তুমি যাতে কোনো মতে কোনো আইনসভায় না থাকতে পারো, তার জন্য মমতার প্রচণ্ড চেষ্টা, সেটাও ভালো লাগছে। সে চেষ্টা করবে, আমি তার চেষ্টা পরাস্ত করব। এই তাকতটা তুমি কোত্থেকে পাও? বললাম তো, আমার বিশ্বাস থেকে, আত্মবিশ্বাস থেকে। যে তোমার এই আত্মবিশ্বাস তোমায় ছেড়ে যায়নি কখনো? না 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 যে হারি জিতি না, তাতে কি আছে? কোনো অসুবিধা নেই। যে হুমায়ুন কবির, তুমি জানো এরকম একটা ভিডিও স্টিং অপারেশন হয়েছে, গোপন ভিডিও। হুমায়ুন কবির একসময় তোমার সঙ্গে ছিল, তুমি তাকে ত্যায্য করেছিলে কেন বলো তো? তুমি আমি ত্যায্য করি, সেই পালিয়েছে। হ্যাঁ, আমার কাছে থেকে পোষায়নি, তাই এরকম অনেকে পালিয়েছে। যেমন এখানকার সব নেতা তো তৃণমূলের আমার হাতে তৈরি। এই যে ধরো ডেভিড, অপূর্ব সরকার। এখানকার মুর্শিদাবাদের যত তৃণমূলের নেতা সবাই কোনো না কোনো ভাবে আমার দ্বারা তারা প্রমোটেড হয়েছে। তারা পালিয়েছে, কারণ দিদি এইটাই করেছে পশ্চিমবঙ্গে, পোচিং অপারেশন করেছে, পোচিং পলিটিক্স করেছে। এইটাই সব থেকে বাংলার ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। তোমরা সাংবাদিক জগতে এটা বোঝার চেষ্টা করো, যেখানে মরালিটি হচ্ছে ফার্স্ট ক্যাজুয়ালিটি। মমতা ব্যানার্জির কোচিং পলিটিক্সের জন্য পলিটিক্যাল মরালিটি, পলিটিক্যাল এথিক্স, পলিটিক্যাল ইন্টিগ্রিটি, এগুলো হচ্ছে ফার্স্ট ক্যাজুয়ালিটিস। প্রথম ক্ষতি হচ্ছে এই জায়গাটায়। বাংলার কোনো পলিটিশিয়ানকে বাংলার মানুষ ভোট দিয়ে বিশ্বাস করতে পারবে না আগামী দিনে, কারণ তার কোনো নৈতিকতা বলে কিছু থাকছে না। সে অন্য দলে চলে যেতে পারে। এইটা মানুষের মধ্যে তৈরি হয়েছে এই ভাবনাটা, যে একে ভোট দিব তো থাকবে কি থাকবে না কে জানে। অর্থাৎ পলিটিক্যাল যে ট্রাইবটা, পলিটিক্যাল যে ক্লাস বাংলার, তাদের সম্পর্কে মানুষের ক্রেডিবিলিটি শূন্য। এটা সকলের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। আমরা যে যাই করি বা বলি, যত বাতালাই করি, পলিটিশিয়ান লাগবে না, হ্যাঁ না, তারা অ্যাট দ্য মানে ফেয়ার এন্ড অফ দ্য ডে পলিটিশিয়ান ছাড়াতে রাজ্যও চলবে না, দেশও চলবে না। হ্যাঁ, তারাই তো তাহলে সেই জায়গাটায় তাদের যদি ইন্টিগ্রিটি বলে কিছু না থাকে, তাদের যদি মরালিটি বলে কিছু না থাকে, তাদের যদি এথিক্যাল সেন্স বলে কিছু না থাকে, তাহলে আগামী দিনে এই ক্লাসটা যখন পলিউটেড হচ্ছে, করাপ্টেড হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে সমাজটার বিপদ বাড়ছে। কারণ এই সমাজটা তাদের হাতে পরিচালিত হচ্ছে, এই রাজ্যটা তাদের হাতে পরিচালিত হচ্ছে। এই যেটা বুঝতে, তারা রেনিগেট পার্সন সব। তোমার কাছে কোনোদিন তৃণমূলে যোগ দেওয়ার অফার এসছে? না, সে সাহস কেউ দেখায়নি, সে দুঃসাহস কেউ দেখায়নি। সত্যি তাই? না, সে দুঃসাহস কেউ দেখায়নি। মানে জানেন যে তুমি এটা করবে? কেউ দেখায়নি না। বিজেপি দেখে যে তুমি এরপর প্রশ্ন করে বিজেপি, না না না, আমি বলছি না, শোনো, আমি একটা কথা বলি অদিতদা, না তৃণমূল দেখেছে না বিজেপি দেখেছে, আমাকে ওইসব দুঃসাহস। তোমাকে যারা বিজেপিতে যেতে পারো বলে যারা বলে, আমি তাদের একটুখানি আহাম্মক বলে মনে করি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। মুর্শিদাবাদে পলিটিক্স করবে আর বিজেপিতে যাবে অধীর চৌধুরী, অধীর চৌধুরী এত রাজনৈতিকভাবে মূর্খ আমি এটা মনে করি না। আমি সত্যিই মনে করি না। মানে 65% মুসলিম ভোট যেখানে আছে, এবং অধীর চৌধুরী রাজনীতি আঁতুড়ঘর হলো মুর্শিদাবাদ জেলা, সে কি করে বিজেপিতে যাবে? তোমার সঙ্গে নরেন্দ্র মোদীর সুসম্পর্ক থাকতে পারে ব্যক্তিগত পর্যায়ে, অবশ্যই সেটা ব্যক্তিগত শ্রদ্ধা, পারস্পরিক জায়গা, সম্পর্ক না, লেনা দেনা। আমাদের কোনো প্রয়োজনে পার্লামেন্টে কি আমরা যারা তুমি তো একটা অপোজিশন লিডার, অবশ্যই তাকে বলেছি এটা করুন সেটা করুন, কেন বলবো না? ভারতবর্ষের সিবিআই ডিরেক্টর কে হবে? আমি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি বসে ঠিক করছি, চেনা জানা তো কথাবার্তা থাকবে না? সেখানে বিরোধিতাও করছি, নোট অফ ডিসেন্টও দিচ্ছি,
আপনি ঠিক করছেন না বা ব্যবস্থা ঠিক না, তাও বলেছি। ওগুলো কোনো কথা না। একটা পারস্পরিক আলাপ আলোচনা, এটা তো ডেমোক্রেসি সব থেকে বড় অলংকার। এক্স্যাক্টলি। এই অলংকারটাকে আমরা নষ্ট করছি কেন? আমার অ্যাডভার্সারিকে, আমার এনিমিকে এই ডিস্টিংশনটা করতে পারছি না আমরা, আমার প্রতিপক্ষকে, আমার শত্রুকে, তাই আমরা জানি না। রাজনীতিতে বিরোধিতা যদি না থাকে তাহলে গণতন্ত্র বাঁচবে না। গণতন্ত্রের একটা অলংকার বিরোধিতাটা। হ্যাঁ, এটা ভয়েস অফ ডিসেন্ট তো থাকতে হ্যাঁ, হয়, নিশ্চয়ই এটা অলংকার। না হলে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে কি করে? অলংকার এটা, এটাই আমাদের অলংকার। সেই পশ্চিমবঙ্গের বিরোধিতা করা মানে দুশ্মন হয়ে গেল। অদিতদা, বামেদের মতো কংগ্রেসও কথায় কথায় বলে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বাইনারি তৈরি হয়েছে, তৃণমূল বিজেপি, তৃণমূল বিজেপি। এর দায় কি বাম কংগ্রেসেরও খানিকটা নয়? দেখো, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর বা ক্ষমতায় আসার আগে কংগ্রেস দলের তিনি যেহেতু নেত্রী ছিলেন, সেদিনের কংগ্রেস দলের বামের বিরুদ্ধে বিরোধিতা করার ক্ষেত্রে হয়তো কোনো ক্রেডিবিলিটি গ্যাপ ছিল। সেই জায়গাটা মমতা ব্যানার্জি খুব বুদ্ধিমানের মতন ক্যাশ করে লক স্টক অ্যান্ড ব্যারেল কংগ্রেস পার্টিটাকে তৃণমূল কংগ্রেসে কনভার্ট করে দিয়েছে। কনভার্ট করলো। অর্থাৎ মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসেরই বাই প্রোডাক্ট, এবং সেই বাই প্রোডাক্টটাকে মেন প্রোডাক্ট করে নিল। গোটা কংগ্রেস পার্টিটাকে সে হরণ করলো, হরণ করে তৃণমূল কংগ্রেসে জন্ম দিল। মুখ্য সেদিনকে কী ছিল, এজেন্ডাটা কী ছিল, ন্যারেটিভটা কী ছিল? বামের বিরুদ্ধে লড়াইয়ের, সিপিএম এর বিরোধী। সিপিএম বিরুদ্ধে লড়াইয়ের সে হচ্ছে একটা আইডিয়াল পলিটিশিয়ান। এটাই ছিল তার কিন্তু ক্যারেক্টার, আর কিছু না। সবথেকে তার আইডেন্টি ছিল কিন্তু এটা, যে সে আনকম্প্রোমাইজিং লিডার, যে সিপিএম বিরুদ্ধে যে ক্রুসেড করছে। এবার মমতা ব্যানার্জির সেদিন থেকে কিন্তু কংগ্রেস দল থেকে গিলতে আরম্ভ করেছে। এই করতে 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 2011 এলো। তার আগে দিল্লিতে কি হলো? ইন্দো আমেরিকান নিউক্লিয়ার ডিল। ইন্দো ইউএস নিউক্লিয়ার ডিলের বামেদের বিরোধিতা, বামেদের বিরোধী, খামোখা, বেকার কারণ, প্রকাশ করার বেকার, কোনো যুক্তিই হয় না। তখন সরকার ভেঙে যাওয়ার অবস্থা তৈরি হলো, সরকার পড়ে যাওয়ার অবস্থা হলো। যা হোক, তারপরে ভোটটা এলো। সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব সিপিএমকে আর বিশ্বাস করলো না। মমতা ব্যানার্জি কংগ্রেসের কাছে প্রস্তাব রাখলো, আমরা একসঙ্গে লড়ি আসো। কংগ্রেসের যারা বর্ষিয়ান নেতা প্রণব মুখার্জি সমেত তারা বললো, হ্যাঁ একসঙ্গে লড়ব। আমরাও বললাম ম্যাডামকে, ম্যাডাম একসঙ্গে লড়ি, ভালো হবে। আমিও বলেছি। খারাপ লাগেনি না, তখন তো মমতা ব্যানার্জিকে, এই মমতা ব্যানার্জি চিনতাম না। তখন তো জানতাম, তখন তো জানতাম মমতা ব্যানার্জি প্রকৃত রাজনীতি লড়াকু একজন নেত্রী। আমি নিজে সোনিয়া গান্ধীকে বলেছিলাম যে ম্যাডাম, মমতা ব্যানার্জিকে আমরা সাপোর্ট করা দরকার। আচ্ছা, হ্যাঁ, 100 বার। আমার আজও মনে হচ্ছে পার্লামেন্টে সোনিয়া গান্ধী যেহেতু নেত্রী ছিলাম, তার জন্য আলাদা ঘর ছিল একটা, সেই ঘরে গিয়ে আমি বলেছিলাম যে আমরা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করি, তাহলে পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্টকে আমরা উৎখাত করতে হবে। ম্যাডাম বলে, হ্যাঁ তাই করো। আমি বলেছি, অধীর চৌধুরী বলেছে, বাকি নেতারা তো বলেইছে, আমি জানি না, আমি বলেছি এমপি হিসাবে। আপনারা জানেন পার্লামেন্টারি পলিটিক্সে এমপির মতামতে প্রচুর দাম আছে। নিশ্চয়ই। আমি বাংলার একজন যখন রানিং এমপি। তো 2011 ভোট হলো। 2011 সালের পর থেকে নতুন মমতাকে দেখতে আরম্ভ করলাম। অর্থাৎ মমতা ব্যানার্জি চাইলো না যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাশাপাশি কংগ্রেস বলে আর কারোর কোনো এক্সিস্টেন্স থাক, যে আমাকে ভবিষ্যতে চ্যালেঞ্জ জানাতে পারে। অর্থাৎ ক্ষমতা আসার পর ডেসিমেশনটা শুরু করলো মমতা ব্যানার্জি নিজে। কংগ্রেসকে হত্যা করো, খতম করো, এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী যা আছে খতম করে দাও। আমি একাই আনচ্যালেঞ্জ হয়ে বিরোধী শূন্য রাজনীতির পথে হাঁটলো। দেখো, পলিটিক্সে তো শূন্যতা মানে না। পলিটিক্স ডাজ নট ব্রুক এনি ভ্যাকুইটি, মানে না। সেই সুযোগটা নিয়ে কি করলো, বিজেপি পার্টি প্রবেশ করলো ময়দানে, আর মমতা ব্যানার্জি চুপ করে থাকলো। মমতা ব্যানার্জি বিজেপিতে চুপ করে থাকলো। তার যত আক্রমণের লক্ষ্য কংগ্রেস আর সিপিএম। ফলে কি হলো, সেকুলার স্পেস যেটা পশ্চিমবঙ্গে ছিল, স্কুইজ হতে আরম্ভ করলো, করে একটা কমিউনাল পলিটিক্সের উত্থান হতে শুরু করলো। একদম, তুমি দেখো যেটার ম্যানিফেস্টেশন তুমি বলছো এখন দেখা যাচ্ছে। একদম তাই, তুমি দেখো বিশ্লেষণ করে। ধরা যাক এই ভোটে অধীর চৌধুরী সহ কংগ্রেস, তুমি যা বলছো মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে
পুরুলিয়ায় আসন পেল, এবং ভোটের পর এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে বিজেপিকে আটকাতে সরকার করতে গেলে কংগ্রেসের এটাও হাইপোথেটিক্যাল কোশ্চেন। হাইপোথেটিক্যাল, আমি বলছি আমার কথা হচ্ছে যে আমি বিরোধিতা করার জন্য লড়ছি, আমার পার্টি সিদ্ধান্ত হচ্ছে একা লড়ছি। আই এম এ লয়াল সোলজার অফ দ্য পার্টি। আমি পার্টির হচ্ছে খুব ফুড সোলজার একদম। সেটা যখন হবে তখন আমার রিয়াকশন জানাবো। কংগ্রেস হাইকমান্ড যদি বলে যে বিজেপি যদি বলে পলিটিক্স, তাহলে ইফ অ্যান্ড বার্ডস বলে কিছু হয় না এখন থেকে। যদি ইফস অ্যান্ড বার্ডস হয় সেদিনকে আমি জানাবো। সংকট হবে কিন্তু অজিতদা তখন তোমার, সেদিন আমি জানাবো। কিন্তু সংকট হবে না সেটা যাই না, না হতে পারে, হতেও পারে, আমার জানা নাই। আমি বিরোধিতা করার জন্য লড়ছি, আমি টিএমসির বিরোধিতা করছি, আমি বিজেপির বিরোধিতা করছি, তাই আমি লড়ছি। আজ থেকে 2 বছর আগে যখন তোমার সঙ্গে কথা বলেছিলাম, আমার তোমাকে খুব ছটফটে, উচাটন, একটু উদ্বিগ্ন, একটু বিরক্ত মনে হয়েছিল। 2 বছর পরে যখন তোমার সঙ্গে কথা বলছি, তোমাকে অনেক বেশি রিল্যাক্সড, কনফিডেন্ট এবং অনেক বেশি স্থিতধীর লাগছে। বাহ, সত্যি কথা বলছি। এই চেঞ্জটা কেন হলো? এই চেঞ্জটার জন্য কি এই হারার অভিজ্ঞতাটা দরকার ছিল, যেটা তোমাকে ইন্ট্রোস্পেক্ট? আমি তো আবার বলছি না, গতবার আমি তো হারিনি, আমি ভিকটিম হয়েছি কমিউনাল পোলারাইজেশনের। আই ওয়াজ দ্য ভিকটিম অফ কমিউনাল পোলারাইজেশন। এবার তোমার একটু কম টেনশন মনে হচ্ছে তোমার। হয়তো তোমার মনে হতে পারে, তাহলে ভালো লক্ষণ তো, খুবই ভালো লক্ষণ। খুশি হলাম। একটা ছোট র্যাপিড ফায়ার করবো, তারপরে সবাই ছেড়ে দেবো। লোকসভা না বিধানসভা, কোনটা তোমার প্রেফারেন্স? লোকসভাটা অনেক মানে এনজয় করেছি। বিধানসভাটা 3 বছর করেছিলাম, অল্প স্বল্প করেছিলাম, তখন বিধানসভায় ঢুকতাম না আমি, অত আমার অ্যাটেনশন ছিল না বিধানসভায়। আমরা তো বাইরে ঘুরে বেড়া পাবলিক, তো ওই ঘরের মধ্যে অত আলোচনায় ধার দাঁড়ি না আমরা। আচ্ছা, সোমেন মিত্র না শুভঙ্কর সরকার? আমি সোমেন মিত্র আমার মানে কি আর বলবো, আমার তো মেন্টার বলতে পারো। সোমেন দা খুবই রেসপেক্ট করি আমি, তার জন্য আমি পলিটিক্যাল স্বীকৃতি পেয়েছি, সারা জীবন স্বীকার করবো এটা আমি। যদি সোমেন মিত্র না থাকতো, আমার পলিটিক্যাল রিকগনিশন আজকে পেতাম না আমি। কোনটা বেশি কঠিন অদিতদা, অন্তরালে থেকে নবগ্রামের সেই বিধানসভা নির্বাচন, ওটার মধ্যে এবার বহরমপুরের লড়াই? ওটার মধ্যে একটা থ্রিল ছিল, এটার মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। বিমান বসু না মোহাম্মদ সেলিম? বিমানটাকে আমি খুব রেসপেক্ট করি, খুব রেসপেক্ট করি। সেলিমটাকে ভালোবাসো? সেটাকে ভালোবাসি। আমার একটা একই রকমের, আমাদের পার্লামেন্টে একসঙ্গে থেকেছি, জমে আর কি আমাদের ভাবনায়। বিমানটাকে কিন্তু আমি রেসপেক্ট করি, অবশ্যই রেসপেক্ট করি। নরেন্দ্র মোদী না যোগী আদিত্যনাথ? হ্যাঁ, মোদির সঙ্গে আলোচনা করা যায়, যোগীর সঙ্গে আমার তো ওঠা বসা নাই। আমার কলিগ ছিল, হ্যাঁ কমিটিতে না কলিগ ছিল পার্লামেন্টে, হ্যাঁ পার্লামেন্ট, কিন্তু মোদির সঙ্গে অনেক আলোচনা করা যায়। নরেন্দ্র মোদী একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাই কিছু বলেছে শোনে, কিন্তু আমি দেখেছি সে কিন্তু গুড লিসনার। কোনটা বেশি খারাপ বলে মনে হয় অদিতদা? সিপিএম জমানায় হোল টাইমারদের আত্মীয়দের চাকরি দেওয়া হতো, আর তৃণমূল জমানায় একটা নিয়োগ দুর্নীতি হয়েছে, কি মনে হয়? দুটোই ঠিক না, দুটোই ঠিক না, এটা এক ধরনের, ওটা এক ধরনের। নেতা অভিনেতাদের মধ্যে কে বেশি গ্রহণযোগ্য, মিঠুন চক্রবর্তী না দেব? না, মিঠুনদা আমাদের আমলের, মিঠুনদাকে পছন্দ করি বেশি। বোম্বে কাঁপিয়ে এসছে, বলিউড কাঁপিয়ে এসছে, তাকে তো পছন্দ। মিঠুনদা বিজেপিতে চলে গেল, তার আগে তো টিএমসিতে ছিল। হ্যাঁ, তার আগে আবার বামপন্থী কখনো ছিল, কোথায় গেল না গেল যায় না, অভিনেতা হিসাবে। অভিনেতা হিসেবে অবশ্যই দেবকেও ভালোবাসি, দেবকে খুব আমি স্নেহ করি, ভালো ছেলে। দেব তো তোমার সঙ্গে পার্লামেন্টে, হ্যাঁ ভালো ছেলে, ভদ্র ছেলে, ভদ্র ছেলে। তার ঘাটাল হলো না, খাটাল করে রেখে দিয়েছি। খাটালের মালিক করেছে, ঘাটালের মালিক করতে পারলো না। ক্রিস্টিয়ানো রোনাল্ডো না লিওনেল মেসি? আরে স্যার, এই একটা অদ্ভুত কোশ্চেন। এই জন্য আমার তো বেশি ভালো লাগে, কিন্তু রোনাল্ডোকে খুব আমি ক্যারেক্টার হিসেবে, একটা রোবাস্ট ক্যারেক্টার। আর আমি দুজনের খেলাই দেখেছি। অজিতদা, থ্যাংক ইউ ভেরি মাচ।